আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব গসের ডাইভারজেন্স উপপাদ্যটা নিয়ে। তো আজকে এই লেকচারটা আমাদের ক্যালকুলাস টু লাস্ট লেকচার, অর্থাৎ এই লেকচারের মাধ্যমে আমরা ক্যালকুলাস টু কোর্সটা এখানে আলোচনা করা শেষ করতেছি। তো আমাদের এই উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ। এটা মেথড 16তে আসছে, লাস্ট নন মেথড লাস্ট কি 16তে আসছে। তো উপপাদ্যের বর্ণনাটা হয়েছে এরকম যে যদি ধরি একটা বি আয়তনের একটা আবদ্ধ তল, সেটা এস, এবং একটা অন্তরীকরণযোগ্য বিন্দু বা একটা ভেক্টর বিন্দু, যেটা হলো কত এ হলো একটা ভেক্টর, এ হলো একটা অবিচ্ছিন্ন ভেক্টর বিন্দু যেটা অন্তরীকরণযোগ্য। যদি এটা হয় তখন গসের ডাইভারজেন্স উপপাদ্যটা হলো ট্রিপল ইন্টিগ্রেট অফ ভি, এটা হলো ভেক্টর মানে এটা হলো ডেল a dv ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেট অফ s a ইটা ds, যেখানে ইটা হলো s তলে অঙ্কিত অবিলম্ব, ইটা হলো s তলে অঙ্কিত অবিলম্ব ইনটু কত ds। তো এটা আমরা এখন এটাকে প্রমাণ করব। তো প্রমাণ, তো যেহেতু এখানে বলে দিচ্ছে ভি আয়তনের যে আবদ্ধ তলটা s, এই s তলটা হচ্ছে ভি আয়তন দ্বারা আবদ্ধ, তো তাহলে এখানে যেহেতু বা ধরি ভি আয়তনের আবদ্ধ তল s, ভি আয়তনের আবদ্ধ তল s, এখন অক্ষতল সমান্তরাল রেখা উদয়, আমি যদি এখানে অক্ষতল সমান্তরাল রেখা চিন্তা করি, ওই সমান্তরাল রেখাটা এই s তলটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবে, দুইটা ভাগে এটা বিভক্ত করে দিবে। তো অক্ষদ্বয় সমান্তরাল রেখা দ্বয়, অক্ষদ্বয়ের সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা s তলকে দুই ভাগে বিভক্ত করে, দুই ভাগে বিভক্ত করে। অর্থাৎ আমরা এই s তলটাকে যদি কিছু অক্ষদ্বয় সমান্তরাল রেখা চিন্তা করি, তখন এই s তলটা দুই ভাগে ভাগ হয়ে যায়। ধরি সেই দুটি ভাগ একটা হলো s1 ও একটা হলো s2। এখন অর্থাৎ এটা দুটো ভাগ করে ফেলছে, এটা হলো s1, এটা হলো s2 তল। তো এখন s1 তলে একটা সমীকরণ আছে, সেটা হলো কত z ইকুয়াল টু f1x, y, এবং এই s2 তলে একটা সমীকরণ আছে, সেটা হলো z ইকুয়াল টু f2x, y। দুটো লিখব। সুতরাং s1 ও s2 তলের সমীকরণ, সেটা z ইকুয়াল টু f1x, y এবং z ইকুয়াল টু f2x, y। আসলে তোমরা এতটুকু বুঝছো। দেখো, তো এই চিত্রটা হলো এখানে এটা হলো একটা s তল, এবং এটা যে s তল, এই s তলের এটা অভিক্ষেপ, অভিক্ষেপ মানে কি ছায়া আর কি, অর্থাৎ এই তলটার ছায়া কিন্তু এখানে আর অভিক্ষেপ পড়ছে, অর্থাৎ xy তলের অভিক্ষেপ হচ্ছে কত এখানে আর। তো এগুলো লিখবো xy তলের অভিক্ষেপ, সেটা কত এখানে আর, xy তলের অভিক্ষেপ কত এখানে আর। যদি আর হয় তখন আমরা এই যে এই প্রমাণের লেফট সাইড নিয়ে যদি কাজ করতে চাই কি ভাবো, সুতরাং ট্রিপল ইন্টিগ্রেশন অফ ভি ডেল ইনটু এ, এই ভেক্টর চিহ্ন, এটা নিয়ে কাজ করব। তো ডেল দ্বারা আমরা কি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, বা এটাকে ডেল্টা বলে, বা অ্যাটলেট বলে, বা নেবেল অপারেটর বলে, এটা আমরা এটা মানে ভেক্টর ডাইভারজেন্সের ক্ষেত্রে প্রতিটার মান জানি, সেটা কত ডেল বাই ডেল xi প্লাস ডেল বাই ডেল yj প্লাস ডেল বাই ডেল zk। আমরা ডেল্টার মান ভেক্টরের ক্ষেত্রে জানি ডেল zk, আর এই একটা অবস্থান ভেক্টর, সেটা আমরা চিন্তা করি a1i প্লাস a2j প্লাস a3k ইনটু কত dv। অর্থাৎ আমরা একটা একক ভেক্টর চিন্তা করছি, সেটা কত a। তাহলে ডেল্টা মান আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে ডেল বাই ডেল xi প্লাস ডেল বাই ডেল yj প্লাস ডেল বাই ডেল zk ইনটু এই একটা অবস্থান ভেক্টর চিন্তা করছি, সেটা কত a1i প্লাস a2j প্লাস a3k। তো এখন আমরা এটা যদি গুণ করে ফেলি তাহলে কি পাবো, আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে i মান 1, তাহলে এখানে i আর i যখন গুণ করে বলবো 1 হয়ে যাবে। তাহলে আসলে আমরা ফাইনালি পাইতেছি ডেল a1 বাই ডেল x, এটার সাথে গুণ করলে ডেল a2 বাই ডেল y ইনটু ডেল a প্লাস ডেল a3 বাই ডেল z
ইন্টু ডিভি। আশা করি তোমরা এতটুকু বুঝছো কিভাবে এই কাজটা এখানে এটা করছি। আচ্ছা আমরা অপারেটর বসাই নাই তো, ট্রিপল ইন্টিগ্রেট ছিল না, মানানো বসেছি, ইন্টিগ্রেশন বসাই আর কি ভি, ট্রিপল ইন্টিগ্রেট অফ কত ভি। আশা করি তোমরা এটা বুঝছো। দেখো তো এখন আমাদের আমার কাজ হলো এই সমীকরণ এই জিনিসটা থেকে আমাদের এদের ডেল এইচ বাই ডেল জেড এর একটা মান বের করা, ডেল এ টু বাই ডেল ওয়াই এর একটা মান বের করা, আর ডেল এ ওয়ান বাই ডেল এ ওয়ান বাই ডেল এক্স এর একটা মান বের করা। এখন আমরা ফার্স্টে ডেল এইচ বাই ডেল জেড নিয়ে একটা কাজ করব, কারণ আমরা দেখতেছি জেড অক্ষ বরাবর আমরা কিন্তু কিছু চিত্র লিখছি এখানে, অর্থাৎ এখানে যে কেটা আছে, কে অবিলম্বটা হলো এক্স ওয়াই তলে অঙ্কিত একটা অবিলম্ব, আর ইটা এই যে অবিলম্বটা আছে সেটা হলো এস ওয়ান তলের অঙ্কিত অবিলম্ব, এবং এক্স ওয়াই তলের অঙ্কিত অবিলম্ব কেটা, আর এস ওয়ান তলের অঙ্কিত অবিলম্ব ইটা টুটা মধ্যবর্তী দ্বারা গামা টু সূক্ষ্মকোণ উৎপন্ন করছে। তো সেজন্য আমরা এখানে জেড অক্ষটা নিয়ে কাজ করি, মানে জেড অ্যাক্সিস বরাবর কাজটা করি। সেজন্য আমরা a3 এই পয়েন্টটা নিয়ে এখানে কাজ করব, এটার মান বের করে পরবর্তীতে আমরা এগুলো অনুরূপ দিয়ে বের করব, কারণ আমরা জেড অক্ষ বরাবর এখানে কি সুন্দরভাবে বিস্তারিত রেখাটা লিখতে পারবো আর কি। তাহলে আমরা এখন উপরে লাইনে মুছতেছি। আচ্ছা তাহলে আমরা ফার্স্ট টার্গেট হলো এখান থেকে ডেল a3 বাই ডেল z এটা কি বের করব, এই মানটার মান বের করব আর কি। সুতরাং একটা ইকুয়েশন দিয়ে রাখি যেটা পরে, সুতরাং ট্রিপল ইন্টিগ্রেট অফ বি এ একটা পার্ট নিয়ে কাজ করতেছি, ডেল a3 বাই ডেল z ডিভি, ডিভি দ্বারা বুঝে কি dz dy dx, dz অপারেটরটা আগে লিখছি কারণ এখানে যে z আছে তো সেটা। আচ্ছা তো এখন দেখো তো এখান থেকে আমরা z অক্ষের z অ্যাক্সিস নিয়ে যেহেতু কাজ করতেছি, আর z অক্ষে কিন্তু আমরা যে x সমতলটা আছে সেটা সমীকরণ মানি, একটা z সমান f1x আর একটা কত z2 ইকুয়াল টু কত z ইকুয়াল টু কত f2x, অর্থাৎ দুটো তলে দুটো সমীকরণ জানি, একটা f1x একটা কত একটা f1 একটা কত f2। তো সেজন্য আমরা z অক্ষের একটা লিমিটিং মান জানি, তাহলে f1 থেকে কত f2। সুতরাং ট্রিপল ইন্টিগ্রেট থেকে এখন আমরা অভিক্ষেপ এখানে আর বলছি না, s তলের অভিক্ষেপ কত r, r তলের জন্য আমরা কাজ করি। তাহলে এখন আমরা যদি a তলে লিমিটিং মান বসাই ফেলি, a তলে যে অভিক্ষেপ পাবো সেটা তো আপনার 3 ডাইমেনশনাল থাকবে না, সেটা মানে 2 ডাইমেনশনাল হয়ে যাবে আর কি, সেটা r মানে r তল হয়ে যাবে আর কি। তাহলে এই যে ডাবল ইন্টিগ্রেট অফ r আর z এর জন্য যে লিমিটিং ভ্যালুটা যে দুটো সমীকরণ আর কি f1 এবং f2 এই দুটোতে আবদ্ধ না, সেটা লিখব, মানে z ইকুয়াল টু f1 টু f2, f1 f2 del a3 ডিভাইডেড বাই del z ইনটু dz, বক্স করে ফেলতেছি যাতে বুঝতে সুবিধা হয়, del y del x। তাহলে এখানে কাজ করে পাবো আমরা ডাবল ইন্টিগ্রেট অফ r, আমরা জানি যে ইন্টিগ্রালের মানে ইন্টিগ্রেশন অপারেটর আর অন্তরীকরণ অপারেটর কাটা চলে যায়, তাহলে ইন্টিগ্রেশন আর অপারেটর ডেল্টা কাটা চলে যাবে, থাকবে ফাইনাল আসলে a3। a3 টা কি মূলত a3 হলো একটা x y z এর বিন্দু আর কি, একটা তিনটা পরিধির বিন্দু আর কি। তো আমরা a3 টা আমরা আসলে x y z আগে লিখছি, কারণ a3 টা x y z মানে সামনে একটা বিন্দু আর কি, ইনটু কত dy dz, এখানে লিমিটিং মান বসাবো z1 f1 টু কত f2। এখানে a3 হলো মূলত x y z এর বিন্দু, কারণ এখানে যে a1 a2 a3 আছে না, তাহলে x y z তিনটি বিন্দু থাকবে আর কি, গুলো a1 a2 a3 এর জন্য আর কি। তাহলে a3 হলো কত x y z। তো আমাদের কিন্তু আমরা এবার বের করতেছি ট্রিপল ইন্টিগ্রেট অফ v অফ del h বাই del z বের করতেছি, এটা বের করতে পারলে অনুরূপভাবে আমরা ট্রিপল ইন্টিগ্রেট অফ del a2 বাই del y, ট্রিপল ইন্টিগ্রেট অফ v অফ del a1 বাই del x মান বের করব আর কি। এটা বুঝে ফেলতেছি, আমরা পরে একইভাবে বা অনুরূপ দিয়ে করে ফেলবো আর কি, সেজন্য আগে এটা বের করতেছি। তো আমরা লিমিটিং মান বসাবো, আমরা লিমিট বের লোয়ার লিমিট ডাবল ইন্টিগ্রেট অফ r, তাহলে a3 কাদা লিমিট পড়বে z এর জায়গায়, কারণ z এর সাথে এখানে ইন্টিগ্রেশন করছি, তাহলে fy আপার লিমিট বের লোয়ার লিমিট, তাহলে a3 x, f2 যেটা জায়গায় বসছে আপার লিমিট বের লোয়ার লিমিট, মানে কাজ করে ইন্টিগ্রেশন দিয়ে আলাদা লিখে ফেলি আর কি। আর ডাবল ইন্টিগ্রেটের সাথে যখন আমরা লোয়ার লিমিট f1 এর জন্য বসাবো তখন পাবো ডাবল ইন্টিগ্রেট অফ s r a3 x, y, z মানে কত f1 dy dx, অর্থাৎ দুইটাকে আমরা আপার লিমিট দিয়ে লোয়ার লিমিট বসিয়ে একসাথে কি লিমিটিং মানটা del r টা কি আলাদা আলাদা এখানে করে ফেলছি। তাহলে তোমরা এতটুকু বুঝছো। আচ্ছা দেখো এখন আমরা বলছিলাম এখানে দুটো অবিলম্ব আছে, একটা হলো xy তলের, একটা হচ্ছে k অবিলম্ব, আর একটা s2 তলের, সেটা হলো আমাদের s1 অবিলম্ব।
এখানে আমরা s2 s1 ঠিক আছে, হ্যাঁ s2 s1। তো এখন xy তলের এটা তো xy তলের k হচ্ছে একটা অভিলম্ব, আবার s2 তলের eta2 হচ্ছে একটা অভিলম্ব। এটা লিখবো xy তলে k অভিলম্বটি s2 তলের eta2 অভিলম্বের সাথে গামা2 সূক্ষ্মকোণ উৎপন্ন করে। গামা2 সূক্ষ্মকোণ উৎপন্ন করে, অর্থাৎ কে অভিলম্বটা আছে, কে অভিলম্বটা হলো xy তলের অভিলম্ব, আর এখানে eta2 যে অভিলম্বটা লিখছি এই অভিলম্বটা হচ্ছে s2 তলের অভিলম্ব। তাহলে xy তলের কে অভিলম্বটা s2 তলের eta2 অভিলম্বের সাথে এই গামাটাটুকু উৎপন্ন করছে। এটা গামাটা একটা কি, একটা সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, সেই কথাটা লিখছি এখানে। গামাটা একটা কি সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আচ্ছা, গামাটা সূক্ষ্মকোণ উৎপন্ন করে, যদি গামাটা সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাহলে আমরা এখানে অপারেটরগুলো যে আছে এখানে আমরা মান বসাবো, আর এটা একটা ইকুয়েশন দিয়ে রাখি। তাহলে এখানে আমরা এই যে dy বা dx এর dy dx এর মানটা আসলে এটা তোমরা মনে রাখবা, এটা অভিলম্বের সূত্র। দেখা যাচ্ছে কিনা, এটা অভিলম্বের সূত্র, সেটা হলো cos gamma 2 into ds2। এটা একটু মনে রাখবা, তো এটা অভিলম্বর মানে সবগুলো সূত্র আর কি। dy dx সমান তো cos gamma 2 into the d of s2। তো এখানে আমরা cos gamma 2 একটা মান আছে, সেটা হলো কত, এই যে x তলের অভিলম্বটা আর s তলের অভিলম্বটার গুণফল, অর্থাৎ k into eta2 দুটো গুণফল আর ds2 তো যেভাবে আছে বসে ফেলছি। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো, 2 নম্বর সমীকরণ। আসলে তোমরা এই লাইনটা বুঝছো, শুধুমাত্র এই জিনিসটা একটু মনে রাখবে, এটা একটা সূত্র মানে অভিক্ষেপ বা অবিলম্বের সূত্র দিয়ে এটা জিনিসটা আসছে আর কি। আসলে তোমরা এটা বুঝছো, তো এখন এটা বুঝতে বাকি এগুলো করি। আমরা s2 তলের জন্য কাজটা করছি, ঠিক একইভাবে আমরা s1 তলের জন্য কি একইভাবে কাজটা করতে পারবো। আবার একইভাবে xy তলে এখানে একটি অবিলম্বটা, এখন এটা তো একটা s2 তলের সাথে eta2 সাথে কাজ করছে। এখন xy তলের যে অবিলম্বটা আছে kটা, সেটা এখন s1 তলের eta1 এর সাথে আরেকটা কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে গামা1 কোণ। তো ওটা লিখব এখানে। আবার xy তলের k অবিলম্বটি s1 তলের সাথে গামা1 স্থূল কোণ উৎপন্ন করে। স্থূল কোণ উৎপন্ন করে, কি উৎপন্ন করছে দেখো, এই যে দেখো এটা তো কি, এটা xy তলের কে অবিলম্ব না, দেখো এই অবিলম্বের সাথে এই eta2 কোণটা কিন্তু কোণটা উৎপন্ন করছে, অর্থাৎ এই তলের সাথে কোণটা উৎপন্ন করছে, এই যে কোণটা উৎপন্ন করছে, এটা গামা1 কোণ উৎপন্ন করছে। অবশ্যই এই গামা1 কোণটা কিন্তু সূক্ষ্মকোণ, এটা স্থূল কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে ক্ষেত্রে আমি আবার আগের মতো যদি dx dy মান বের করতে চাই, সেটা কত পাবো, মাইনাস cos গামা d of s1। কারণ এখানে আমরা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে মানে cos এর মান নিছি আর কি, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান নেগেটিভ, সেজন্য এটা কত মাইনাস cos গামা এই s1 তলের জন্য আর কি। তো এখানে আবার মান তো eta1 আর এটা তো কে অবিলম্ব, সেজন্য মাইনাস cos এর গামা ফোর্স যে মানটা, সেই গামা cos গামা মানটা বসাচ্ছি, কে অবিলম্বটা ইনটু eta1টা, অর্থাৎ s1 তলের অবিলম্বটা, আর এখানে ds1টা। শুধুমাত্র এই দুটো জিনিস একটু মনে রাখা জিনিস। একটা কত, এই লাইনের পরে একবার এই যে dx dy বা dx dy একটা মান, এটা কত আসবে, এইভাবে cos গামা 2 মাধ্যমে k eta2 ds2, আর একটা আসবে dx dy এর জন্য কত মাইনাস k eta1 d of s1। এটা কিভাবে পাইছি, একটা s2 তলের জন্য অবিলম্ব মধ্যবর্তী যে কোণ গামা 2 সেটার জন্য, আর একটা s1 তলে xy তলের অবিলম্ব k এর সাথে গামা1 কোণের জন্য। এই দুটো জিনিস একটু মনে রাখা দিন লাগবে, এটা 3 নম্বর ইকুয়েশন। তো আমরা এখন কাজ করব, এক নং এ আমরা এই dy dx এর যে মানগুলো আছে এগুলো বসাবো। তাহলে এক নং ইমপ্লাইজ, তাহলে দেখো এখন কিন্তু এগুলার আর তল নাই,
এগুলো এখন S তলে চলে এসেছে দেখো DS1 DS2 এদিকে S তলে চলে আসে। তাহলে এখন আমরা চাইলে এখানে আর দিতে পারবো না, এখানে S1 S2 তল দিতে হবে। এখানে আমরা আর তল থেকে S তলে চলে আসছি আবার S1 A3 মানে কত x এর ফাংশন আর কি, x2 xy f2 ফাংশন লিখলাম না এটা ব্র্যাকেট মানে আসলে কত A3 আসলে xy f2 এর ফাংশন আর কি, এটা লিখলাম না। সরাসরি dy dx বা dx dy এর মানটা পাইছি আমরা, এটা পুরো মানটা বসাচ্ছি k eta 2 ds2 k eta 2 d of s2। আসলে এটা বুঝছো, এটার জন্য মান বসাবো, তাও এটা তো আর তলা নাই, এটা এখন s তলে চলে আসছে। dx dy এর মান কত -k eta 1 ds d2, মাইনাস আছে না, এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। ডাবল ইন্টিগ্রেট এটা s2 তলে জন্য চলে যাচ্ছে, এটা এখন কত আর তলা নাই, তাহলে s2 অপারেটর আছে তো, এই সরি এটা s1 অপারেটর আছে, এটা s2 এর জন্য, এটা s1 এর জন্য। তাহলে এখানে ছিল কত a3 আর এটা মান কত পাইছি k eta 1 ds1 k eta 1 ds1। তো চাইলে আমি এখন এই দুটাকে একসাথে এক তল লিখতে পারি, কারণ s1 আর s2 মানে আসলে s তলটা। তাহলে এখানে s1 আর s2 তল s তল, সবসময় s তল লিখতে পারি। s তল অফ কত a3 k আর eta 1 eta 2 কে সরাসরি এটা লিখতে পারি eta ds1। আশা করি তোমরা এটা কিভাবে লিখছি এটা বুঝছো। তো আমরা মাত্র একটা পয়েন্ট নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ আমরা ওই যে triple integrate of v del a3 by del z dz dy dx এটা নিয়ে কাজ করছি। তো একইভাবে অনুরূপভাবে যদি আমরা এভাবে করতাম তাহলে আমরা বাকিগুলোর মতো পেতাম। তাহলে এটা লিখতেছি, তো এটা থেকে পাইছি, এটা মধ্যে এটা থেকে পাইছি triple integrate of v del a3 by del z dv, এটা থেকে কাজটা করে পাইছি আর কি। আসলে একইভাবে আমরা যদি করতাম a2 a1 এর জন্য তাহলে কি পেতাম, অনুরূপভাবে একইভাবে del a2 by del z সরি a2 এর জন্য y dv সমান কি পেতাম আমরা ডাবল ইন্টিগ্রেট অফ s, তাহলে a2 আর 2 জন্যতে y জন্য হইছে একক ভেক্টর কত j, তাহলে a2j এটা থাকতো ds2, আর এখানে আমরা ডাবল ইন্টিগ্রেট অফ v del a1 by del x এর জন্য যদি করতাম তাহলে পাইতাম ডাবল ইন্টিগ্রেট অফ কত ডাবল ইন্টিগ্রেট অফ s সরি এটা এখন ds2 s1 না, এটা s হয়ে গেছে, দুটো একসাথে করে ফেলছি তো s হয়ে গেছে। হ্যাঁ পাইতাম আমরা a1 আর x বরাবর একক ভেক্টর আছে i, তাহলে একক ভেক্টর i এটা তো থাকবে সব সময় ds। তাহলে আমরা এইভাবে কাজ করলে এটা তো পাইছিলাম ক্যালকুলেশন করে, অনুরূপ বা একইভাবে অনুরূপ আর কি, অনুরূপ বা একইভাবে আমরা এইভাবে করতাম তাহলে পাইতাম। এখন আমরা এই তিনটার মান আমরা যে মূল সমীকরণ রেখে দিয়েছিলাম সেখানে তো করে দিব, অর্থাৎ এই তিনটা মানেই তো আসলে কত এই লেফট সাইডের এটা, অর্থাৎ del a3 del z del a2 triple integrate of b del a3 del z dv triple integrate of triple integrate of b del a2 by del y triple integrate of b del y by del x dv, এগুলো যোগ করলে তো আমরা এটা পাবো। আর আমরা এটাকে ভাঙিতে জিনিসটা পাইছিলাম তিনটা আলাদা, তাহলে সরাসরি যেটা যোগ করলে লিখে দিছি। তার মানে আমি এটাকে এক কাজ করি, এটাকে 7 দিব, এটাকে 5 দিব, এটাকে 6 দিব, তার সমীকরণ দিলাম আর কি। এখন এগুলো যোগ করব 7 যোগ 5 যোগ 6, তাহলে আমরা তো কোন কোন লেফট সাইডে এগুলো সবগুলো যোগ করলে আমরা আসলে মূলত এটাই পাবো, কারণ এটা ভাঙিতে যেটা পাওয়া গেছে তাহলে এটাকে অবশ্যই এটা পাওয়া যাবে। তাহলে triple integrate of v del of a dv ইকুয়াল, আর আমরা এই যে সবগুলো এগুলো যোগ করতে করতাম a1i a2j a3k এটা কমন দিত আর কি ds ds ds, তাহলে a1 a2 a3 কোন যেগুলো আছে a ভেক্টর আর কি, a ভেক্টরটা আর কি সরাসরি এই ভেক্টর লিখে দিতে পারবো ডাবল ইন্টিগ্রেট অফ s, আর সবগুলোতে s তলের জন্য সরাসরি a ভেক্টর, আর এটা টোটাল এটা কমন আছে সবগুলোতে, এটা কমন আছে, এটা থেকে যাবে এটা থেকে যাবে, আর একটা কত ds অপারেটরটা, অর্থাৎ আমরা এই সংজ্ঞাটা করছি আর কি, যোগ করলে সরাসরি আমরা এটা পাইতাম আর কি। তার সাথে তোমরা এটা আমাদের কি নির্ণয় ডাইভারজেন্স গসের ডাইভারজেন্স উপপাদ্য, এটা সমানিত। তো আশা করি তোমরা আজকে খুব গুরুত্বপূর্ণ গসের ডাইভারজেন্স উপপাদ্যটা কি বুঝছো, আমি চেষ্টা করছি এটা কিছুটা হলেও সহজভাবে উপস্থাপন করার জন্য। তো তাহলে আমাদের ক্যালকুলাস 2 আলোচনা আমাদের এখানে শেষ, আমরা ক্যালকুলাস 2 কে আলোচনা করব না, আমাদের যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি ক্যালকুলাস 2 যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করার, বাকি কিছু তো থাকলেও সময় স্বল্পতার কারণে হতে পারতেছি না। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, পরের লেকচার থেকে আমরা হয় ফরটান অথবা অর্ডিনারি ক্লাসে ফরটান বা অর্ডিনারি আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।